তোমাদের আজকে ইতিহাস বা হিস্ট্রির আজকে আমি প্রথম তোমাদের ক্লাস নিচ্ছি। আচ্ছা, এবার প্রথমেই যখন আমরা একটা সাবজেক্ট পড়ি যে ইতিহাস বা হিস্ট্রি, তো হিস্ট্রি কথাটার মানে কি? হিস্ট্রি কথাটার মানে যে অতীতে যে ঘটনা ঘটেছে সেগুলোকেই আমরা হিস্ট্রি বলি, তাই তো? এটাই আমরা বলি যে ইতিহাস মানে আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকেই আমরা হিস্ট্রি বলি। কিন্তু ইতিহাস কি শুধু সেটাই? ইতিহাস কিন্তু শুধু সেটা নয়, ইতিহাস এর থেকেও আরো বড় কিছু জিনিস কি রয়েছে। ইতিহাস আমাদের অনেক কিছু জিনিস শেখায়। যেমন সবচেয়ে বড় জিনিস ইতিহাস আমাদের শেখায় সেটা যে অতীতে যারা ভুল করেছে সেই ভুলটা আমরা যেন না করি। ঠিক আছে? যে আমরা অতীতে বহু মানুষ বিভিন্ন কারণের জন্য অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল করেছে। সেই ভুল কিন্তু আমরা যাতে না করি তার শিক্ষা কিন্তু আমাদের ইতিহাস দিয়ে থাকে। অর্থাৎ ইতিহাস আমাদের সবথেকে বেশি যেটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। ঠিক আছে? এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। একটা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। সেই এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই জিনিসটা ভুল, এই জিনিসটা ঠিক, এইটা করলে আমাদের ভুল হবে, এইটা করলে আমাদের ঠিক হবে। সেই কারণে আমাদের ইতিহাস জানা প্রয়োজন আমাদের জীবনের অভিজ্ঞতার জন্য। তাহলে ইতিহাস যে আমি চাইল্ড স্টাডিজ পড়ানোর সময় বলেছিলাম আমি চাইল্ড স্টাডিজ কেন পড়বো, সেরকম ইতিহাস পড়ার সময়ও আমি যে কথাটা বলছি যে ইতিহাস আমাদের কিন্তু জীবনের জন্য সবার জানা প্রয়োজন এই কারণে এটা আমাদের জীবনে যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তৈরি করে। অর্থাৎ যে ভুল আমরা আগে করেছি সেই ভুল যেন আমরা ভবিষ্যতে না করি, সেই কারণের জন্য ইতিহাস আমাদের জানা দরকার। এই জন্য যে কোনো বিষয় তুমি যখন পড়বে, হ্যাঁ পড়তে ভালো লাগছে বলে সেরকম না, হোয়াই, কেন আমি সেই বিষয়টা পড়বো, সেই প্রশ্ন করাটা কিন্তু আজকের দিনে ভীষণ প্রয়োজনীয়। ঠিক আছে? তো যাই হোক, ইতিহাস আমরা যেটা পড়বো যে আমাদের যে ইতিহাসে রয়েছে সেখানে আমরা ইতিহাসকে তিনটে যুগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, তিনটে ভাগে আমরা ভাগ করেছি। এবার আমি যদি বলি যে প্রাচীন যুগ তাহলে কোন কত থেকে কতটা, তাহলে তুমি বলবে স্যার এই সিন্ধু সভ্যতা থেকে এই ইসলামিক মানে সুলতানি শাসনের আগে পর্যন্ত। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো বাউন্ডারি নেই যে প্রাচীন যুগ মানে এতটা, মধ্যযুগ মানে এতটা, আধুনিক যুগ মানে এতটা, এরকম কিন্তু কোনো বাউন্ডারি হয় না। আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগকে ভাগ করে থাকি অভিজ্ঞতার ভিত্তিতে, ঘটনার ভিত্তিতে। যেমন প্রাচীন আমরা কোন জায়গাটাকে বলি যেটা একসময় অর্থাৎ প্রথম থেকে একদম মানে ভারতের যখন আমরা ইতিহাসটাকে জেনেছি সেই সময় থেকে যে রীতিনীতি চলে এসেছে, অর্থাৎ যে রীতিনীতি বা যে নিয়ম কানুন একদম প্রথম থেকে প্রাচীন যুগ থেকে চলে এসেছে সেটাকেই আমরা বলি প্রাচীন যুগ। অর্থাৎ একদম প্রাচীন রীতিনীতি হবে, প্রথম থেকে যেগুলো চলবে সেগুলো যে যতদিন পর্যন্ত ফলো করা হতো সেটাই হচ্ছে প্রাচীন যুগ। মধ্যযুগ কোনটাকে বলছি আর আধুনিক যুগ কোনটাকে বলছি, আধুনিক যুগ সেটাকেই বলছি বর্তমানে আমরা যে রীতিনীতি ফলো করছি, সেই রীতিনীতি যে ফলো করছি সেই রীতিনীতি ফলো করাটাকে আজকের দিনে আমরা আধুনিক যুগ বলি। এর মাঝামাঝি সময় অর্থাৎ যখন মানুষ প্রাচীন রীতিনীতি থেকে বর্তমান রীতিনীতির মাঝের যে সময়, যেই সময় মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন, শিক্ষার পরিবর্তন, সামাজিক পরিবর্তন, বহু বহু পরিবর্তন হয়েছে, সেই সময়টাকে আমরা মধ্যযুগের বলে থাকি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে পুরো ভারতের ইতিহাসের ক্ষেত্রে যে প্রাচীন যুগ সবার জন্য বা মধ্যযুগ, যে বাংলার মধ্যযুগের সময় আলাদা, আবার ধরো ইউরোপ মানে আমাদের হচ্ছে মানে উত্তরপ্রদেশের মধ্যযুগের সময় আলাদা, পাঞ্জাবের মধ্যযুগের সময় আলাদা, এইভাবে কিন্তু করি। অর্থাৎ আমরা পুরো জিনিসটাকে কিন্তু ওইভাবে ভাগ করব না যে এই এত দূর এত খ্রিস্টাব্দ থেকে এত পর্যন্ত এটা, এত খ্রিস্টাব্দ থেকে এত পর্যন্ত এটা, সেরকম ব্যাপার নয় কিন্তু। অর্থাৎ আমাদেরকে জায়গার ঘটনার ভিত্তিতে, পলিটিক্যাল বিভিন্ন যে পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের ভিত্তিতে আমাদেরকে ভাগ করতে হবে। ঠিক আছে? তবুও আমরা প্রাচীন যুগকে ভাগ করেছি কোন সময় থেকে, প্রাচীন যুগকে একদম আমরা ভাগ করেছি যে সিন্ধু সভ্যতা যেটাকে আমরা হরপ্পা সভ্যতা বলে থাকি,
সেই হরপ্পা সভ্যতা থেকে আমরা প্রাচীন যুগকে ভাগ করেছি। মোটামুটি ধরতে পারো যে বাংলায় হচ্ছে মানে আমরা মোটামুটি বলতে পারি যতদিন ওই পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এই যে সাম্রাজ্য মানে রাজা রাজরার যে যুগ ছিল ভারতের, সেই টাইমটাকে আমরা প্রাচীন যুগ হিসেবে কনসিডার করে থাকি যে হ্যাঁ এটা প্রাচীন যুগ। এটা আমরা বলি যে এই প্রাচীন যুগের মধ্যে এই জিনিসগুলো আমাদের পড়ছে। তো এর মধ্যে কোন কোন জিনিস পড়ছে? প্রথমেই প্রাচীন যুগ শুরুর আগে আমাদের যেটা একটু জানতে হয় সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। ঠিক আছে? প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ বলতে আমরা কোন সময়টাকে বলছি? প্রাক ঐতিহাসিক যুগ বলতে আমরা সেই সময় বলছি যখন মানুষেরা কোন রকমের লেখা পড়া বা স্বাভাবিক যে আজকের দিনের যে মানুষের যে মানে যাকে বলা হয় মানুষ যখন বনে বসবাস করত, অর্থাৎ মানুষ যখন পাথর ব্যবহার করত, ঠিক আছে, যখন কোনো ধাতুর ব্যবহার শেখেনি, মানুষ যখন পাথর ব্যবহার করত, তারপর তোমার হচ্ছে শিকার করত, মানে কোন রকমের চাষবাস না করে শিকার করত, আগুনের ব্যবহার জানতো না, অর্থাৎ সেই সময়টাকে প্রাগ ঐতিহাসিক যুগ বলছি। কিসের ভিত্তিতে বলছি? যখন মানুষ লেখা ব্যবহার শেখেনি। ঠিক আছে, এটাই বুঝতে হবে যে অনেক কিছু পাথর ব্যবহার শেখা এটা, কিন্তু আসল ব্যাপার হচ্ছে লেখার ব্যবহার শেখা। অর্থাৎ ঐতিহাসিক যুগ আমরা তখনই বলবো যখন থেকে মানুষ লিখতে শিখেছে, সেই সময়কে আমরা ঐতিহাসিক যুগ বলবো। যখন মানুষ লিখতে শেখেনি তখন সে তার আগের সময়টাকে বা সেই সময়টাকে আমরা প্রাক ঐতিহাসিক যুগ বলবো। মানে ইতিহাস বা ঐতিহাসিক যুগ শুরু হওয়ার আগে আমরা যে সময়টাকে বলছি সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ, যার মধ্যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এই প্রস্তর যুগগুলো রয়েছে। এরপর আমরা দেখব যে ঐতিহাসিক যুগের মধ্যে এসে আমরা হরপ্পা সভ্যতা পাবো। যে হরপ্পা সভ্যতায় এসে মানুষ প্রথম লেখার ব্যবহার শেখে, পড়েছ আশা করি, লেখার ব্যবহার শেখে। সেখানে যে লিপি, হরপ্পা সভ্যতার যে লিপি সেটা কিন্তু এখনো পাঠোদ্ধার সম্ভব হয়নি। ঠিক আছে, একটু পড়েছিলে মনে আছে? দুটো প্রশ্ন জিজ্ঞেস করব না একদম ভুলে গেছে? কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো না একদম মনে নেই হরপ্পা সভ্য থেকে? হ্যাঁ না বলো, কোনো অসুবিধা নেই। বলুন স্যার। আচ্ছা, করুন স্যার। আচ্ছা বলো তো, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়েছিল? কবে আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা? 1922 স্যার। 1921, 22 1921 উনিশ হরপ্পা আবিষ্কার হয়েছিল। আর মহেঞ্জোদারো সেটা আবিষ্কার হয়েছিল 1922, 1922। ঠিক আছে, তো এই সভ্যতায় যেহেতু প্রথম যে প্রত্নকেন্দ্র ছিল যেটা আবিষ্কার হয়েছিল সেটা যেহেতু হরপ্পা ছিল, সেই কারণে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। আর এই যে সভ্যতাটা সিন্ধু নদীকে কেন্দ্র করে গঠিত হয়েছিল বলে এটাকে সিন্ধু সভ্যতাও বলা হয়ে থাকে। আর এই যে হরপ্পা, মহেঞ্জোদারো, হরপ্পাটা রাবি নদীর তীরে হয়েছিল তো। হ্যাঁ হরপ্পা রাভি নদীর তীরে আর মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, মহেঞ্জোদারোটা সিন্ধু নদীর তীরে। হুম। তো এরকম আরো অনেক সাইট আছে, চানগুদাড়ো, লোথাল, রংপুর, সুরকোটোডা, কালীবঙ্গান, প্রচুর এরকম রয়েছে। ঠিক আছে, তো সেগুলো আমাদের হরপ্পা সভ্যতায় পড়া হবে। ঠিক আছে, এগুলো আমি এখন পড়াবো না, এগুলো আমি স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার যেটা বলেছে আমি মধ্যযুগটা শুরু করব, প্রাচীন যুগটা স্যার হয়তো অন্য কেউ পড়াতে পারে বা স্যার পড়াতে পারে, যে পড়াবে কোনো সমস্যা নেই, আমি মধ্যযুগ থেকে শুরু করব। তার আগে আমি একটু হাইলাইট দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝে নিতে সুবিধা হয় যে আমরা ইতিহাসটা কিভাবে এগোবো। ঠিক আছে, তাহলে প্রথম হরপ্পা সভ্যতায় যেখানে আমরা পড়বো যে এই লিপি পাঠোদ্ধার হয়নি, সেখানে হরপ্পা, মহেঞ্জোদাড়ো এইসব সাইট গুলো আবিষ্কার হলো। তারপরে হরপ্পা সভ্যতা কিরকম ছিল? হরপ্পা সভ্যতা ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা। এটা শহরকে কেন্দ্র করে নগর গঠিত হয়েছিল, এবং সেই নগরগুলো সব কি হতো, কোনো না কোনো নদীর তীরে গঠিত হতো। এবং নদীর তীরে গঠন হওয়ার জন্য তার যে ব্যবস্থা, আধুনিক ব্যবস্থা ছিল, সেখানে পুরো টাউন প্ল্যানিং ছিল, সবকিছু ছিল। কিন্তু পরবর্তীকালে কি হলো, নদী যখন গতিপথ পরিবর্তন করলো, সেই কারণে কি হলো, হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেল। এবং হরপ্পা সভ্যতার যে মানুষেরা যারা সার্ভাইভ করে গিয়েছিল বা বেঁচে গিয়েছিল বা অন্য জায়গায় চলে গিয়েছিল, তারা কি করলো, সূচনা করলো বৈদিক সভ্যতার। অর্থাৎ এরপরে যেটা আমাদের পড়তে হয় প্রাচীন ভারতের ইতিহাসে সেটা হচ্ছে বৈদিক সভ্যতা আমাদের পড়তে হয়।
বৈদিক সভ্যতাতে আমরা কি দেখেছি? বৈদিক সভ্যতায় আমরা দেখবো সেটা আবার গ্রাম কেন্দ্রিক সভ্যতা হয়ে গেছে। মানুষ কি করে? তখন গ্রামকে কেন্দ্র করে বড় হতে শুরু করে। গ্রাম কেন্দ্রিক সভ্যতা বা গ্রামকে মানে ছোট, ছোট গ্রামে বিভক্ত হয়ে বসবাস করে। সেখান থেকে পরিবার সৃষ্টি হয়। যে যার একটা পরিবার হয়। কয়েকটা পরিবার নিয়ে একটা কুল তৈরি হয়। সেখান থেকে বীজ তৈরি হয়। সেখান থেকে জন তৈরি হয়। অর্থাৎ বড়, বড় এরকম ভাবে জন বা জনপদের সৃষ্টি হলো। এক একটা পরিবার থেকে ট্রাইব গোষ্ঠী তৈরি হয়। এইভাবে মানুষ আস্তে আস্তে গ্রামকে কেন্দ্র করে বড় হওয়া শুরু করলো। এবং এই যুগে বৈদিক সভ্যতায় এসে মানুষ কি করলো? প্রথমবার লেখা ব্যবহার শিখলো। মানে লিখতে আগে পারতো, কিন্তু এই সময় কি হতো? মানুষ প্রথম লেখা লিপিবদ্ধ করা শিখলো, যেখান থেকে লেখা হয়। প্রথম বই যেটা হচ্ছে বেদ, এবং সেই বেদের মধ্যে প্রথম বেদ সেটা হচ্ছে ঋগ্বেদ। তাহলে এই যুগে মানুষ প্রথম লিখতে শেখে, যার আমরা পাঠোদ্ধার করতে পেরেছি। অর্থাৎ এই যুগে প্রথম লেখা হয় ঋগ্বেদ। এবং এই ঋগ্বেদের সঙ্গে সঙ্গে পরবর্তী বৈদিক যুগে মানে বৈদিক সভ্যতার দুটো ভাগ, আদি বৈদিক পরবর্তী যুগ। সেখানে বেদের মধ্যে ঋগ্বেদ, তারপরে হচ্ছে সামবেদ, তারপরে যজুর্বেদ, এবং তারপরে অথর্ববেদ লেখা হয়। এবং তার সাথে সাথে আরো আমাদের বিভিন্ন পুরাণ লেখা হয়, উপনিষদ লেখা হয়, ঠিক আছে। তারপরে আমাদের স্মৃতি সাহিত্য লেখা হয়। বহু জিনিস এখান থেকে আমাদের লেখা শুরু হয়। অর্থাৎ এখান থেকেই আমাদের প্রথমবার যে লিটারেচার বা সাহিত্যের সূচনা হয়। এবং সমাজের মধ্যে কি দেখা যায়? মানুষরা এই গ্রামে থাকার জন্য একটা গ্রাম বা একটা জাতি একটা জাতির সাথে লড়াই করা শুরু করেছিল। সার্ভাইভ করার জন্য একে অপরের সাথে লড়াই হয়। সেখান থেকে কি হলো? বিভিন্ন যোদ্ধা সৃষ্টি হলো, বা এখান থেকে বিভিন্ন সাম্রাজ্য তৈরি হলো। এবং এই যে জনপদ গুলো তৈরি হয়েছিল, এরকম ভাবে বৈদিক সভ্যতার শেষ দিকে আমরা ১৬টা বড় জনপদ আমরা পেলাম। সেই ১৬টা যে বড় জনপদ, সেগুলোকে আমরা বললাম মহাজনপদ। অর্থাৎ এখান থেকেই সূচনা হলো প্রথমবার। প্রথমে মানুষ গ্রামে থাকতো। গ্রামে থাকতে থাকতে একে অপরের সাথে লড়াই করা শুরু করলো। লড়াই করতে করতে প্রত্যেকে কি করলো? সাম্রাজ্য বানানো শুরু করলো। অর্থাৎ এখান থেকে যে মহারাজা, রাজা ব্যাপারটা, যে রাজা দেবতার প্রতিনিধি, এই একটা কনসেপ্ট এলো। এবং ১৬টা এরকম মহাজনপদ, মানে মহাজনপদ বলতে আজকের দিনে রাজ্যের মতো বড় বড় তৈরি হলো। এবং এখান থেকেই প্রথমবার সূচনা হলো সম্রাট বা রাজা। এবং এই সম্রাটকে যে সাহায্য করত বা তার দৈব সত্তাকে কে প্রতিষ্ঠিত করেছিল, তার জন্য হলো পুরোহিত। তাহলে এখান থেকে পুরোহিতরা পাওয়ারফুল হলো এবং সম্রাটরা পাওয়ারফুল হওয়া শুরু করলো। এর ফলে কি হলো? আমরা মহাজন পদে দেখবো যে পলিটিক্যালি বা রাজনৈতিক দিক থেকে সূচনা হলো আমাদের যে তৃতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ বা মহাজনপদের সূচনা হলো। সেই মহাজনপদের মধ্যে দেখবো যে বিভিন্ন আজকের দিনে যে রাজ্যের অঞ্চল, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মহাজনপদ সৃষ্টি হলো। যেমন বিহারকে কেন্দ্র করে হলো আমাদের মগধ মহাজনপদ। তারপরে আমাদের অযোধ্যা, মানে উত্তরপ্রদেশে অযোধ্যা মহাজনপদ। জয়পুরকে কেন্দ্র করে আমাদের হচ্ছে তৈরি হলো তখন বিরাট রাজ্য, ঠিক আছে, বিরাট মহাজনপদ। আমাদের মৎস্য মহাজনপদ, ঠিক আছে, বিরাট রাজ্যকে কেন্দ্র করে। অর্থাৎ এইরকম করে ১৬টা পাওয়ারফুল মহাজনপদ হলো, যারা কি করতো? একে অপরের সাথে লড়াই করা শুরু করেছিল। এই লড়াই বা সংগ্রাম চললো, এবং সেই সংগ্রামের মধ্য থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা শক্তিশালী হয়ে যে মহাজনপদটা সবার সামনে হলো, সেটা হচ্ছে মগধ মহাজনপদ। অর্থাৎ যেটা বিহারের পাটনা, মানে আজকের দিনে যে পাটনা রয়েছে, সেই পাটনাকে কেন্দ্র করে যে মগধ মহাজনপদ হলো, সেই মগধ মহাজনপদ সবচেয়ে পাওয়ারফুল হলো। এবং মগধের রাজধানী সেই সময় বা সবচেয়ে ফেমাস, সেটা হলো আগের রাজগৃহ ছিল, পরে হলো পাটলিপুত্র। সেই পাটলিপুত্রকে কেন্দ্র করে তৈরি হলো সাম্রাজ্য গঠন। এবং এখান থেকেই প্রথম আমাদের যত বড় বড় সাম্রাজ্য আমরা দেখব মগধকে কেন্দ্র করেই শুরু হয়। তাহলে প্রথমে মগধের যে ডাইনেস্টির ক্ষেত্রে আমরা দেখব, প্রথমে ছিল হর্ষঙ্ক ডাইনেস্টি, যেটাকে আমরা হরিয়ঙ্কা ডাইনেস্টি বলি, যার যে প্রথম রাজার নাম ছিল বিম্বিসার, ঠিক আছে। তো সেই বিম্বিসারের পুত্র তারপরে অজাতশত্রু হলো। এবং এরা কি করতো? একে অপরের মানে পিতা ছিল, বাবাকে মেরে সিংহাসনে বসতো। তারপরে হর্ষঙ্ক ডাইনেস্টির পরে আমরা দেখবো শিশুনাগ ডাইনেস্টি। শিশুনাগ মন্ত্রী ছিল শিশুনাগ, সে কি করলো? ডাইনেস্টি হলো শিশুনাগ ডাইনেস্টি। তারপরে কি হলো? তারপরে আমরা মগধের ক্ষেত্রে দেখবো একটা বংশ, যেটা প্রথম একটা শূদ্র বংশ হলো। এর আগে সবাই ক্ষত্রিয় বংশ ছিল, কিন্তু প্রথমবার শূদ্ররা কি হলো? ক্ষমতায় এসেছিল। একমাত্র শূদ্র বংশ পাওয়ারফুল, সেটা হচ্ছে নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশ, যার মধ্যে পাওয়ারফুল রাজা ছিল মহাপদ্ম নন্দ, এবং তার অত্যাচারী পুত্র ছিল, তার নাম ছিল ধননন্দ।
সেই ধননন্দ মগধকে কেন্দ্র করে একটা বড় সাম্রাজ্য, পাওয়ারফুল বা শক্তিশালী সাম্রাজ্য গঠন করেছিল। এরপর সেই ধননন্দকে পরাজিত কে করেছিল? ধননন্দকে পরাজিত করেছিল আমাদের প্রথম ভারতের চক্রবর্তী সম্রাট। চক্রবর্তী সম্রাট কাকে বলি? চক্রবর্তী সম্রাট বলা হয় যে সম্রাট যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, সেই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, সেখান থেকে আমরা পাবো চন্দ্রগুপ্ত মৌর্যর সম্পর্কে আলোচনা করব। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্দ্রগুপ্ত মৌর্য বানিয়েছিল কে? চন্দ্রগুপ্তকে বানিয়েছিল তার যে মন্ত্রী, তার নাম ছিল চাণক্য, বা যাকে আমরা বলি কৌটিল্য। তো তার সম্পর্কে অনেক গল্প রয়েছে, চাণক্য কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করলো, তার জন্ম বৃত্তান্ত কি ছিল, তার সম্পর্কে আমরা আরো এক্সপ্লেনেশন অনেক পাবো। তো সেখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো? আমাদের মৌর্য বংশের প্রতিষ্ঠা করলো। সেখান থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে পড়বো। এবার যেভাবে আমাদের পলিটিক্যাল বা রাজনীতি চলছিল, সেভাবে সমাজেও কিছু পরিবর্তন দেখা দিচ্ছিল। সমাজের মধ্যেও তো কিছু পরিবর্তন হবে। তো সেখান থেকে আমাদের এলো কিছু মানে ধর্ম, যেটাকে আমরা বলি প্রতিবাদী ধর্ম। অর্থাৎ যেই সময় মহাজন পদে এই যুদ্ধ চলছিল, সেই সময় ভারতে সমাজের দিক থেকে প্রতিবাদী ধর্মের উত্থান হচ্ছিল। প্রতিবাদী ধর্ম বলতে কি? প্রতিবাদী ধর্ম সেগুলো হচ্ছে, অর্থাৎ সেই সময় তার অন্য কোনো ধর্ম ছিল না, শুধুমাত্র হিন্দু ধর্ম ছিল। এবার যদি বলা হয় হিন্দু ধর্ম, সেটাও কিন্তু সঠিক নয়। সেই সময় যে সে সময় যে ধর্মটা বলা হতো, সেটাকে বৈদিক ধর্ম বলা হতো। দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। এই মুহূর্তে সবকিছু বুঝতে পারবে না যে বৈদিক ধর্ম হিন্দু ধর্ম কি এক আলাদা, এই মুহূর্তে বুঝতে পারবে না। তো মনে রাখবে, হিন্দু ধর্মই মনে রাখবে, সবার ছোটখাটো বোঝার জন্য হিন্দু ধর্ম ঠিক আছে, কিন্তু প্রকৃতভাবে সেই সময় ছিল বৈদিক ধর্ম, বা মানুষেরা সেই সময় ফলো করতো। বৈদিক ধর্মের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বা কে সুপ্রিম জায়গার মধ্যে ছিল, যে যেটা বলা হবে সেটাই হবে, সেটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা যা বলতো সবাইকে সেটাই মেনে চলতে হতো, কারণ সেই সময় ব্রাহ্মণদের বলা হতো সবচেয়ে উঁচু জাত। তবে এখান থেকে ব্যাপারটা জাত মানে জন্মের ভিত্তিতে ছিল না, এটা ছিল সম্পূর্ণ কর্মের ভিত্তিতে। অর্থাৎ যে পড়াতে পারবে, পড়াশুনো বা পুজো অর্চা করতে পারবে, সেই হবে ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণের যে ছেলে, সে যদি পুজো করতে না পারে, সে কিন্তু আর ব্রাহ্মণ হবে না। ঠিক আছে। আর ধরো হচ্ছে যে যুদ্ধ করবে, সে হবে ক্ষত্রিয়, কিন্তু ক্ষত্রিয়ের ছেলে সে যদি যুদ্ধ করতে না পারে, সে কিন্তু ক্ষত্রিয় হবে না। অর্থাৎ সেটা ছিল সম্পূর্ণ, এই যে বিভাজন ছিল কর্মের ভিত্তিতে কিন্তু বিভাজন করা হয়েছিল। কিন্তু সমাজের সবচেয়ে প্রাইমারি বা সুপার পজিশনে ছিল ব্রাহ্মণরা। সেই কারণে তারা কি করেছিল? রাজাদেরকে কন্ট্রোল করার মাধ্যমে তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কারকে অ্যাডপ্ট করেছিল। বিভিন্ন কুসংস্কার সমাজের মধ্যে তারা অ্যাডপ্ট করার চেষ্টা করে, যে সবার মধ্যে যে এই করতে হবে, অনেকবার অনেকগুলো বহু বিবাহ করা যাবে, বাল্য বিবাহ দেওয়া হবে, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, অনেক রকমের কুসংস্কার তারা এর মধ্যে ইমপ্লিমেন্টেড করে দিয়েছিল সমাজের মধ্যে। এতে সমাজের মানুষ বিভিন্ন মানে বিতিশ্রদ্ধ হয়েছিল, যে ধর্মের প্রতি যে এরকম বাজে জিনিস ঠিক নয়। সেই কারণে কি হলো, সমাজের যারা শক্তিশালী এলিট ক্লাস ছিল, এলিট ক্লাস বলতে কাদেরকে বলা হচ্ছে? যারা সমাজে শক্তিশালী, যাদের কথা লোকে শোনে, তারা কারা ছিল? তারা ছিল ক্ষত্রিয়রা। তো সেই ক্ষত্রিয় রাজাদের মধ্য থেকে কিছু কিছু রাজপুত্র বা কিছু ক্ষত্রিয় রাজারা নিজেরাও, তারা কি করলো, ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে তারা কিছু ধর্মের ইন্ট্রোডিউস করা শুরু করলো। যেখান থেকে আমরা জানবো কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এবং এখানে দেখবো যেসব বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের যে প্রস্তাবক, যেমন বৌদ্ধ ধর্মের হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কে ছিলেন? তিনিও একজন ক্ষত্রিয় ছিলেন। গৌতম বুদ্ধ আমরা দেখবো শাক্য ক্ষত্রিয় বংশে তার জন্ম হয়েছিল। জৈন ধর্মের যে মহাবীর ছিলেন, তিনিও একজন ক্ষত্রিয় ছিলেন। তিনি ছিলেন জ্ঞাত্রিক ক্ষত্রিয়। এই ইনফরমেশন গুলো আমরা পাবো। জ্ঞাত্রিক ক্ষত্রিয় গোষ্ঠী ছিলেন। অর্থাৎ দেখবো সমাজের সেই সময় ক্ষত্রিয় যেসব রাজারা ছিলেন, বা রাজাদের যেসব রাজপুত্ররা ছিলেন, তারা কি করলেন? এই ধরনের প্রতিবাদী ধর্মের উত্থান করলেন। এর ফলে সমাজের মানুষ কি করলো, মানে হিন্দু ধর্ম থেকে সেই সময় বেরিয়ে এই ধর্মগুলোকে অ্যাডপ্ট করা শুরু করলো বা গ্রহণ করা শুরু করলো। এর ফলে এই ধর্মগুলো প্রচারিত হলো, এবং এই ধর্মগুলো আরো বেশি মানে সাকসেসফুল বা আরো বেশি শক্তিশালী হওয়ার কারণ কি ছিল? এই যে মহাজন পদের যেসব রাজারা তৈরি হয়েছিল, হর্ষঙ্ক বংশের বিম্বিসার বলো, তারপরে অজাতশত্রু বলো, তারপরে এই যে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য বলো, এরা কি করতো? এই সব ধর্মগুলোকে প্রচার করতো। ঠিক আছে। সে প্রচার করার কারণে কি হলো,
বৌদ্ধ ধর্ম বিশ্বব্যাপী জনপ্রিয় হলো, জৈন ধর্মও বিশ্বব্যাপী জনপ্রিয় হলো। এর মধ্যে বৌদ্ধ ধর্ম বেশি জনপ্রিয়, জৈন ধর্ম কম জনপ্রিয় হয়েছে। তার কারণ কি? রাজাদের ক্ষেত্রে আমরা দেখব যে দুজন শক্তিশালী রাজা ছিল বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে। তার মধ্যে ছিল সম্রাট অশোক এবং কনিষ্ক। এই দুজন যে সাম্রাজ্য, সেটা ভারতের বাহির পর্যন্ত এক্সপ্যান্ড করেছিল। অশোকের সাম্রাজ্য আর কনিষ্কের সাম্রাজ্য যেহেতু ভারতের বাহির পর্যন্ত এক্সটেন্ড করেছিল, সেই কারণে বৌদ্ধ ধর্ম ইন্টারন্যাশনালি, মানে ভারতের বাইরে পৃথিবীর অনেক দেশে বেশি জনপ্রিয় হয়েছে। কিন্তু জৈন ধর্মের যে পৃষ্ঠপোষক যেসব রাজারা, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, এরকম খুব কম রাজা ছিল যারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিল। সেই কারণে জৈন ধর্ম খুব বেশি জনপ্রিয় হয়নি। ঠিক আছে? কেন হয়নি? তার কারণ জৈন ধর্ম প্রচন্ড বেশি কট্টর ছিল, খুব স্ট্রিক্ট। দেখবে যেখানে কোনো জায়গায় তুমি হয়তো পড়ো, যেখানকার নিয়ম যদি খুব স্ট্রিক্ট থাকে, তাহলে কি তোমার সেখানে পড়তে ভালো লাগবে বা থাকতে ভালো লাগবে? লাগবে না। সেখানে বৌদ্ধ ধর্ম খুব বেশি লিবারেল ছিল, মানে সবার জন্য গ্রহণযোগ্য ছিল। সেই কারণে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। কিন্তু জৈন ধর্ম খুব বেশি স্ট্রিক্ট বা কঠোর হওয়ার কারণে জৈন ধর্ম অতটা বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাহলে এইভাবে মহাজনপদ আর প্রতিবাদী ধর্ম একসাথে বিস্তার হওয়া শুরু হয়েছিল। দুটো আমরা পড়তে হবে। এবার প্রতিবাদী ধর্মের পরে আমরা দেখলাম এখানে কোথায় রাজনীতিক দিক থেকে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি করলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠা করলেন। এবং সেখান থেকে আমরা প্রথম চ্যাপ্টার, 5th চ্যাপ্টার যেটা পড়বো, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য, মৌরিয়ান ডাইনেস্টি বা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা আলোচনা এখানে হবে। যেখানে দেখব যে মৌর্য সাম্রাজ্য কেন বেশি গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ ছিল যে মৌর্য সাম্রাজ্য প্রথম সারা ভারত এবং তার সাথে সাথে ভারতের যে অখণ্ড ভারতের নির্মাণ করেছিল। অখণ্ড ভারত বলতে কি? অখণ্ড ভারত বলতে আজকের দিনের যে পাকিস্তান বলো, আফগানিস্তান বলো, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ বলো, একদম অনেকটা এক্সটেন্ড করেছিল। সেই কারণে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় প্রথম অখণ্ড ভারতের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তিনি প্রথমবার একটা হিউজ বড় এম্পায়ার তৈরি করেছিলেন। সেই চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আমরা দেখব। এরপরে চন্দ্রগুপ্তের মৌর্যের পরে তার যে যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি আসেন, তিনি হচ্ছেন তার পুত্র বিন্দুসার। এবং বিন্দুসারের পরে আসে বিন্দুসারের যে পুত্র সম্রাট অশোক। তো অশোক সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। অশোকের বিভিন্ন কীর্তি আমরা জানি, যার মধ্যে অশোকের যে পড়েছি আমরা, হয়তো অশোক করেছিল একটা বিখ্যাত যুদ্ধ যেটা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। এই কলিঙ্গ যুদ্ধ ভীষণ বড়, আমাদের ডাইনামিক্স পরিবর্তন করেছিল, আমাদের ইতিহাসের দিক থেকে প্রচুর গুরুত্বপূর্ণ কলিঙ্গ যুদ্ধ। এবং এই অশোক তিনি কি করেছিলেন? তিনি বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী প্রচার করেছিলেন। সে কারণে অশোকের সময়ে বৌদ্ধ ধর্ম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল। কিন্তু অশোকের পরে যেসব শাসকরা ছিলেন, মৌর্য শাসক, তারা কিন্তু ভীষণ দুর্বল ছিল। আর এই মৌর্য সাম্রাজ্য এটাও কিন্তু এই পাটলিপুত্র বা পাটনাকে কেন্দ্র করেই গঠন করা হয়েছিল বা চলেছিল। এই কারণে পাটলিপুত্র বা পাটনা সবচেয়ে বড় ঐতিহাসিক শহর আমাদের মধ্যে। পরবর্তীকালে বেশি যত রাজা আমরা দেখব, সবাই পাটলিপুত্র বা পাটনাকে কেন্দ্র করেই তাদের ক্যাপিটাল তৈরি করে রেখেছিল। আমরা আলোচনা করছি এটা সম্পর্কে। অশোকের পরে দেখব মৌর্য শাসকরা ভীষণ দুর্বল ছিল এবং শেষ মৌর্য শাসক তার নাম ছিল বৃহদ্রথ। ঠিক আছে? তো সেই বৃহদ্রথকে কি করেছিল? তার যে সেনাপতি ছিলেন, তার সেনাপতির নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে? তার সেনাপতির নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। তো সেই পুষ্যমিত্র শুঙ্গ কি করেন? বৃহদ্রথকে হত্যা করে এবং মৌর্য বংশের পতন ঘটান। এবং সেখান থেকে আমাদের পাটলিপুত্রে সূচনা হয় একটা ডাইনেস্টি, যেটা হয় শুঙ্গ ডাইনেস্টি। সেই শুঙ্গ বংশ, যেটাকে আমরা পরবর্তী মৌর্য, মানে মৌর্য সাম্রাজ্য যখন ভেঙে গেল, তখন যে যার ছোট ছোট সাম্রাজ্যে পরিণত হলো। এই জন্য আমাদের 6th চ্যাপ্টার যেটা হবে পরবর্তী মৌর্য বা মৌর্য পরবর্তী যুগ বলা হয়। যেখানে আমরা দেখবো শুঙ্গ সাম্রাজ্য বা শুঙ্গ বংশ, তারপরে কান্য বংশ, যেগুলো পাটলিপুত্রকে কেন্দ্র করে গঠিত হয়েছিল, শুঙ্গ বংশ, কান্য বংশ। এবার রিজিয়নাল জায়গায়, যেমন আরো ছোটখাটো জায়গায়, যেমন অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে গঠিত হয়েছিল সেই সময় সাম্রাজ্য, যেটা হচ্ছে সাতবাহন ডাইনেস্টি, যেখানে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর নাম পাবো। উড়িষ্যা যেটা ছিল সেই সময়, যে কলিঙ্গ যেটা ছিল সেটা হাতছাড়া হয়ে যাওয়ার পরে উড়িষ্যাকে কেন্দ্র করে গঠিত হয়েছিল চেদি ডাইনেস্টি, যেখানে আমরা কলিঙ্গ রাজ খারবেলের কথা পাবো। ঠিক আছে?
গৌতমীপুত্র, এখানে সাতকর্ণীর কথা পাবো। এদের নাম হয়তো ছোটবেলায় পড়েছো, যদি ভুলে যাওয়া অসুবিধা নেই। তাহলে এরপরে আমরা দেখব আরেকটা সাম্রাজ্য পরবর্তী মৌর্যের মধ্যে এক্সপ্যান্ড করলো, সেটা হচ্ছে খুব পাওয়ারফুল, সেটা হচ্ছে কুষাণ ডাইনেস্টি বা কুষাণ বংশ। কুষাণ বংশ কি হলো, যখন মৌর্য সাম্রাজ্য দুর্বল হলো তখন কুষাণ সাম্রাজ্য কি হলো, আমাদের উত্তর ভারতকে সবচেয়ে বেশি কন্ট্রোল করা শুরু করলো। কারণ এই যে উড়িষ্যায় চেদি ডাইনেস্টি, অন্ধ্রপ্রদেশে সাতবাহনা ডাইনেস্টি, পাটলিপুত্রে শুঙ্গ ডাইনেস্টি, তারপরে কান্ন ডাইনেস্টি, ফলে উত্তর ভারতের যে প্রপার জায়গা মানে পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই যে বিশাল বড় একটা এক্সপেন্ডেড জায়গা, সেই জায়গায় কি হলো কুষাণরা এবং আমাদের চীন, তারপরে আফগানিস্তান, পাকিস্তান, পুরো অঞ্চলকে তৈরি হলো কুষাণ ডাইনেস্টি। কুষাণ ডাইনেস্টির মধ্যে প্রথম দেখবো যে কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস বলে একজন রাজা ছিল। তিনি কি করেন, কুষাণ বংশকে দেখবো চীনের ইউচি জাতির শাখা, এগুলো আমরা ইনফরমেশন পড়বো। ইউচি জাতি ছিল যারা কি করতো, ছোটখাটো এরকম ট্রাইব হতো, ঠিক আছে। তো তারা কি করতো, বিভিন্ন একে অপরের সাথে লড়াই করতো। এই কুজুল কদফিসেস কি করেন, তিনি এদেরকে একসাথে ইউনাইট করেন, ইউনাইট করে কুষাণ বংশ তৈরি করেন। তারপরে কুজুল কদফিসেসের পরে তার ছেলে এলো ভীম কদফিসেস, ঠিক আছে। তিনি কি করলেন, তিনি আরো বেশি পাওয়ারফুল সাম্রাজ্য তৈরি করলেন এবং তার ছেলে এলো দ্য ভেরি ফেমাস কুষাণ সম্রাট কনিষ্ক। তার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কনিষ্কের নাম শুনি, কারণ কনিষ্ক সূচনা করেছিল কি শকাব্দ, যেটা আমাদের ভারতের জাতীয় ক্যালেন্ডার, ঠিক আছে। আমরা পড়বো এগুলো সম্পর্কে। কুষাণ এই কনিষ্ক শকাব্দ করেছিলেন। এর ফলে কি হয়েছিল, কুষাণ সাম্রাজ্য সারা ভারতে এক্সপ্যান্ডেড করেছিল, মানে সারা ভারত না বললেও হিউজ বড় একটা সাম্রাজ্য গঠন তৈরি করেছিল কুষাণ সাম্রাজ্য। এবার এই কুষাণ বংশের একটা প্রথম তারা একটা পলিসি তৈরি করেছিল, যেটাকে বলা হয় সামন্ততন্ত্র, বা যেটাকে ফিউডালিজম বা সামন্ততন্ত্র বলা হয়। সেখানে কি হতো, সামন্ততন্ত্রের মধ্যে যেসব রাজারা ছিল তারা পুরো জায়গায় কন্ট্রোল না করে তার যে সাম্রাজ্যের অংশকে বিভিন্ন সামন্তদের মধ্যে ভাগ করে দিত। মানে পুরো হয়তো 500 বিঘা জমি রয়েছে, এখানে 500 জন সামন্ত তার মধ্যে ভাগ করে দিত। এবার তারা কি করত, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করত এবং সেখান থেকে তারা যে ট্যাক্স হয় বা রেভিনিউ হয়, সে ট্যাক্সটা কি করত, সম্রাটকে ফিরিয়ে দিত। এর ফলে এখান থেকে প্রথমবার ইতিহাসে সামন্ততন্ত্রের সূচনা হয় এবং এই সামন্তরা কি হয়, ধীরে ধীরে বড় জায়গা দখল করে পাওয়ারফুল হওয়া শুরু করে। এবার এই কুষাণ বংশ কিছু বছর পরে দেখো, সমস্ত বংশ যোগ্য রাজা না হলে সে দুর্বল হয়, ফলে কনিষ্কের পরে কুষাণ সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে এবং এর ফলে কি হয়েছে, সামন্ত যেসব রাজারা ছিল তারা কি করলো, যে যার নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে দিল এবং সেই স্বাধীন সামন্তদের মধ্য থেকে উঠে এলো আরেকটা বড় সাম্রাজ্য, সেটা হচ্ছে গুপ্ত বংশ বা গুপ্ত ডাইনেস্টি। মানে আরো অনেক ডাইনেস্টি তৈরি হয়, গুপ্ত বংশ থেকে শুরু করে পুষ্যভূত ডাইনেস্টি, মানে আমাদের বহু বংশের উত্থান হয়, হর্ষবর্ধন থেকে শুরু করে প্রচুর উত্থান হয়। তার মধ্যে পরে প্রথম যেটা ফেমাস সেটা হচ্ছে গুপ্ত বংশ। সেখানে দেখবো একজন রাজা, গুপ্ত বংশ প্রথম কিন্তু বৈশ্য সম্প্রদায়ের ছিল। তাহলে বেশিরভাগ যত রাজার সাম্রাজ্য দেখবো সব কিন্তু মানে ক্ষত্রিয়দের মধ্যে ছিল। একমাত্র বললাম শূদ্র বংশ, নন্দ বংশ এবং বৈশ্যদের বংশ, সেটা হচ্ছে গুপ্ত বংশ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ জানি। সেই গুপ্তদের মধ্য থেকে প্রথমবার যিনি রাজা হয়ে এলেন তার নাম হচ্ছে শ্রীগুপ্ত, ঠিক আছে। তো শ্রীগুপ্ত প্রথম শাসক হন, তারপরে তার হচ্ছে পুত্র ঘটোৎকচ গুপ্ত, ঠিক আছে। ঘটোৎকচ গুপ্ত তিনি শাসক হন, কিন্তু গুপ্ত সাম্রাজ্যকে রিয়েলি ফাউন্ডেশন করেছিলেন তিনি কে ছিলেন, তার নাম ছিল প্রথম চন্দ্রগুপ্ত। তিনি খুবই ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান শাসক ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি বিবাহের মাধ্যমে বিভিন্ন সবার মধ্যে বিবাহ করে, ঠিক আছে, বিবাহ করে যেসব জায়গা দখল করে, দখল নয় মানে সেই জায়গায় জামাই হয়ে যাচ্ছে বা জামাই হয়ে গেলে জামাই ডিমান্ড করবে আমাকে এইটা দাও, তখন বলবে ঠিক আছে জামাই নাও, কেউ কি না বলতে পারবে, শ্বশুর মশাই করবে না। সেই কারণে কি হতো, বিবাহের মাধ্যমে তিনি কি করেন, প্রচুর বড় একটা সাম্রাজ্য তৈরি করেন। যদিও বিবাহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার প্রথম কিন্তু শুরু করেছিলেন এই যে বিম্বিসার, হর্ষঙ্ক বংশের যে শাসক বিম্বিসার, তিনিও কিন্তু বিবাহ নীতি প্রথম গ্রহণ করেছিলেন। বিবাহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার, এটা কিন্তু প্রথম বিম্বিসার সূচনা করেছিলেন। পরবর্তীকালে প্রচুর শাসক এটা ফলো করেন, যেমন বিম্বিসার করেন, তারপরে এই যে বিন্দুসার, চন্দ্রগুপ্তের যে মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে পুত্র বিন্দুসার, ইনিও
বৈবাহিক নীতি, ঠিক আছে, বৈবাহিক নীতির মাধ্যমে ইনিও কিন্তু সাম্রাজ্য বিস্তার প্রচন্ড বেশি করেছিলেন। এবং গুপ্ত সাম্রাজ্যের পরে মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত তিনিও বৈবাহিক নীতির মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যকে বড় করে তোলেন। এবং তারপরে আসে দ্য ভেরি ফেমাস, দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন অফ গুপ্ত সাম্রাজ্য, যাকে আমরা শ্রেষ্ঠ সম্রাটও বলে থাকি, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত, যাকে আমরা ইন্ডিয়ান নেপোলিয়নও বলে থাকি। তিনি উত্তর ভারতের বহু রাজা, উত্তর ভারতের হচ্ছে 7 জন রাজা, আর দক্ষিণ ভারতের 12 জন রাজাকে তিনি পরাজিত করেন। এবং উত্তর এবং দক্ষিণ ভারতে পুরো বিশাল বড় একটা সাম্রাজ্যের এস্টাবলিশমেন্ট করেন সমুদ্রগুপ্ত। ইনি ভীষণ ট্যালেন্টেড ছিলেন। ইনি যেমন যুদ্ধে পারদর্শী ছিলেন, তার সাথে সাথে তিনি গান করতেন, অর্থাৎ মানে সঙ্গীতজ্ঞও ছিলেন। অর্থাৎ শাস্ত্র এবং শস্ত্র দুটোরই জ্ঞান তার মধ্যে ভরপুর ছিল। এই কারণে তার সময় গুপ্ত সাম্রাজ্য প্রচুর বেশি উন্নতি লাভ করে। সমুদ্রগুপ্তের যে পরের যে পুত্র আছেন, তিনিও দা ভেরি ফেমাস, যিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা বিক্রমাদিত্য নামেও জেনে থাকি। প্রত্যেকেই জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। তিনি সাম্রাজ্যকে আরো বেশি এক্সপ্যান্ডেড করেন, আরো বেশি বড় করেন, এবং গুপ্ত সাম্রাজ্য আরো বেশি মানে পাওয়ারফুল হয়। এবং সেই সময় থেকে গুপ্ত সাম্রাজ্যকে এই জন্য আমরা গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলে থাকি। গোল্ডেন এজ বলার অনেক কারণ রয়েছে। সাম্রাজ্য যেমন উন্নতি হয়েছিল, তার সাথে সাথে এই সময় প্রচুর সোনার মুদ্রা বা গোল্ড কয়েন ইস্যু হয়েছিল। এবং তার সাথে সাথে সাহিত্য যে মানে সাহিত্যের যে এক্সপ্যানশন, সেটা এই সময় হয়েছিল। কারণ এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে থাকতো কে নবরত্ন। নবরত্নের মধ্যে কালিদাস, তারপরে মানে আমাদের হচ্ছে বরাহমিহির, ঠিক আছে, এরা সব নবরত্ন দরবারে তারা থাকতো। এই কারণে গুপ্ত সাম্রাজ্য যেমন মানে অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী ছিল, তার সাথে সাথে শিক্ষার দিক থেকে উন্নত ছিল, এবং বিজ্ঞান, এই সময়ের বিজ্ঞান ভীষণ গুরুত্বপূর্ণ বা উন্নত ছিল, সেগুলো আমরা দেখি। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য এখান থেকে ভীষণ পাওয়ারফুল হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে তার পুত্র প্রথম কুমারগুপ্ত সিংহাসনে বসেন, এবং সেই প্রথম কুমারগুপ্তর সময়কে বলে সুখ ও সমৃদ্ধির যুগ বলা হয়। তিনি তার মানে পিতার মতো অত এক্সপেনশন পলিসি না করলেও তিনি অনেক ভালো কাজ করেছিলেন। যার মধ্যে সবচেয়ে বড় কাজ প্রথম কুমারগুপ্তের সময় হয়েছিল, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ফাউন্ডেশন, সেটা কিন্তু প্রথম কুমারগুপ্তই করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন প্রথম কুমারগুপ্তই করেছে। এবার প্রথম কুমারগুপ্তের পরে তারপরে শাসক হয়ে আসেন কে? স্কন্দগুপ্ত। ঠিক আছে, স্কন্দগুপ্ত শাসক হয়ে আসেন। তারপরে গুপ্ত সাম্রাজ্যের কিছু শাসক ছিল, কিন্তু স্কন্দগুপ্তের সময় থেকে গুপ্ত সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয়। কেন? কারণ স্কন্দগুপ্তের সময়ে গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ করেছিল কারা? আক্রমণ করেছিল হুন জাতি। ঠিক আছে, হুন জাতিরা কি করে সেই সময় ভারত আক্রমণ করে। এই হুনরা কারা ছিল? হুনরা ছিল মধ্য এশিয়ার একটা জাতি, যারা কি হয়েছিল মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া থেকে যারা একটা জাতি ছিল, তারা কি করতো, যাযাবর জাতি ছিল। যেহেতু লড়াই করতো, মানুষকে মারতো, চলে যেত। এরা কি করে যখন বেরায়, মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়া থেকে বেরায় হুনরা, তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, দুটো ভাগে ভাগ হয়ে যায়, সেটাকে আমরা দুটো ভাগ বলি। একটা বলি শ্বেত হুন, আর একটা বলি কৃষ্ণ হুন। ঠিক আছে, এর মধ্যে যারা কৃষ্ণ হুন বলা হয়, মানে যাদের গায়ের রং একটু কৃষ্ণ বা কালো টাইপের ছিল, তারা কি করে, তারা ভারত আক্রমণ করে, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যকে তারা আক্রমণ করে। আর যারা শ্বেত হুন, তারা কি করে, ইউরোপে যায়, এবং ইউরোপে গিয়ে তারা হচ্ছে রোমান রোমান সাম্রাজ্য, যে হোলি রোমান এম্পায়ার বলা হয়, নাম হয়তো শুনেছ, রোমান সাম্রাজ্য তারা কি করে, ডিস্ট্রয় করে। এবং এখান থেকে কি হয়, হুনরা ভীষণ পাওয়ারফুল একটা শক্তিশালী রাজ্যে পরিণত হয়। এবং গুপ্ত সাম্রাজ্যে স্কন্দগুপ্ত এবং তারপরে বুধগুপ্ত, এরা কি করে, হুন আক্রমণকে প্রতিহত করেছিল, কিন্তু শক্তিশালী সম্রাটের অভাবে গুপ্ত সাম্রাজ্য তারপরে এক্সটেন্ডেড আর চলে না, এবং সেখান থেকে গুপ্ত সাম্রাজ্য ভেঙে যায়। এবার গুপ্ত সাম্রাজ্য যখন ভেঙে যায়, তখন কি হয়, আবার ছোট ছোট সাম্রাজ্যে ভেঙে যায়, অর্থাৎ যে যার আলাদা আলাদা সাম্রাজ্য হয়, যেটাকে আমরা বলি পরবর্তী গুপ্ত সাম্রাজ্য। মানে ল্যাটার গুপ্ত পিরিয়ড বা পরবর্তী গুপ্ত সাম্রাজ্য হয়। এখানে কি হয়, বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন শাসকের তৈরি হয়। যেমন থানেশ্বর, থানেশ্বরকে কেন্দ্র করে সূচনা হয় হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের এক্সপেনশন, উত্থান হয় থানেশ্বরে। আমাদের বাংলাকে কেন্দ্র করে উত্থান হয় কার?
শশাঙ্কের উত্থান হয়। তারপরে আমাদের হচ্ছে ধরো গুজরাট, গুজরাটকে কেন্দ্র করে উত্থান হয় কার? গুজরাটকে কেন্দ্র করে প্রতিহারদের উত্থান হয়, প্রতিহার বংশ। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে আমাদের তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুকে কেন্দ্র করে উত্থান হয় কাদের? চোল সাম্রাজ্যের উত্থান হয়। তারপর হচ্ছে আমাদের আহ তামিলনাড়ুর যে একটা অংশ অন্ধ্র, দক্ষিণ ভারতকে কেন্দ্র করে উত্থান হয় কাদের? এখান থেকে হচ্ছে আমাদের আহ উত্থান হচ্ছে পল্লবদের উত্থান হয়, পল্লব বংশ। তারপরে আমাদের এই যে গুজরাট হচ্ছে আমাদের রাজস্থান, রাজস্থান গুজরাটের যে অঞ্চল, মানে আমাদের গুজরাট রাজস্থানের যে কিছু অঞ্চল, এই জায়গাকে উত্থান হয় চালুক্য। অর্থাৎ এরকম ছোট ছোট অনেক। তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের মানে মিডলের যে অংশ, মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের এই অঞ্চলকে কেন্দ্র করে তৈরি হয় কাদের? রাষ্ট্রকূটদের উত্থান হয়। তারপর বাংলায় এই যে শশাঙ্কের পরে উত্থান হয় পাল বংশের। তারপরে হচ্ছে পাল বংশের পরে সেন বংশের উত্থান হয়। অর্থাৎ এইভাবে কি হয়, পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন ছোটখাটো ডাইনেস্টিতে ভেঙে যায়। এর ফলে এবং এরা কি করে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। যেমন এই হর্ষবর্ধনের সাথে শশাঙ্কের যুদ্ধ হয়েছিল, এবং শশাঙ্কের যুদ্ধে শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের সাথে চালুক্যর যে রাজা ছিল তার নাম ছিল ফেমাস দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর লড়াই হয়েছিল হর্ষবর্ধনের সঙ্গে। এরপর পাল প্রতিহার এবং তারপরে প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কনৌজকে কেন্দ্র করে হয়েছিল ত্রিশক্তি সংঘর্ষ। ঠিক আছে, প্রত্যেকে। তারপরে পল্লবদের সঙ্গে চালুক্যদের লড়াই হয়েছিল, যেখানে দ্বিতীয় পুলকেশী পল্লব রাজকে পরাজিত করেছিল। তারপরে পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে, নরসিংহ বর্মন তিনি কি করেন? দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন বা চালুক্যদের পরাজিত করেন। তারপরে দেখবো চালুক্য এবং চোলদের মধ্যে লড়াই হলো। চোলদের মধ্যে রাজরাজ চোল, রাজেন্দ্র চোল, এদের সম্পর্কে আমরা পড়বো। অর্থাৎ এখান থেকে কি হলো, একে অপরের সাথে লড়াই হলো, এবং তারপরে একে অপরের সাথে লড়াইয়ের মাধ্যমে কিছু ক্ষেত্রে সাম্রাজ্য নষ্ট হলো, কিছু ক্ষেত্রে একে অপরের সাথে যুদ্ধ মানে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস এর মাধ্যমে সাম্রাজ্যকে আহ, অন্য নেক্সট স্টেজে নিয়ে চলে গেল। তাহলে এই এতটা পর্যন্ত আমরা মোটামুটি প্রাচীন ভারতের ইতিহাস আমরা বলি। তাহলে আমি যতটা প্রাচীন ভারতের ইতিহাসটাকে আমি আলোচনা করে দিলাম, যাতে তোমরা এর পরে যখন পড়বে প্রাচীন ভারতের ইতিহাস তাহলে বুঝতে পারবে যে কোন ঘটনার পরে কোন ঘটনাটা হয়েছে। আমি এটা পিডিএফ পাঠিয়ে দেবো, পরপর লেখা আছে। আশা করি বুঝতে পেরেছো যে কোন ঘটনার পরে কোন ঘটনা হয়েছে। বলো, আমি এতটা যে বোঝালাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কোনো কোশ্চেন কোয়ারি আছে? বলো। কি এবার কঠিন লাগছে, না মাথা ঘোরাচ্ছে, না ভালো লাগছে, না কোনটা? ভালো সামনে আছে। হ্যাঁ, কিছু কথা কেটে গেল, আরেকবার বলো বাবা। বললাম স্যার ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো। মানে ছোটবেলার পড়াটা না পুরো একদম সামনে ফ্ল্যাশব্যাক হলো হ্যাঁ, শুরু থেকে। শুরু থেকে হলে এবার এগুলোকে আস্তে আস্তে মুখস্থ করতে হবে, কোন কোন জায়গা প্রয়োজনীয় মুখস্থ করতে হবে। কিন্তু আমি একটা হিস্ট্রি পড়তে গেলে একটা টাইম লাইনটা ভীষণ দরকার, যে কার পরে কোনটা হয়ে গেছে। পরপর তো আমরা পড়তে থাকি এই চ্যাপ্টার এই চ্যাপ্টার, কিন্তু পরপর যখন একটা গল্পের মতো আমরা শুনি যে এই ঘটনার পরে এটা হলো, এর কারণ কি, কোথা থেকে এলো, সেইটা পড়লে একটু বেশি ভালো লাগে আর কি, এই ব্যাপার। হুম, আচ্ছা, তো ঠিক আছে, এটা স্যার পর্যন্ত আপনি প্রথমে বললেন যে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, একদম একদম শোনা যাচ্ছে, বলো বাবা। হুম, প্রথমে বললেন না যে পাল প্রতিহার রাষ্ট্রকূট, হুম। হ্যাঁ ওই ওই বংশ। এবং শেষে আমরা আবার দেখছি যে পাল বংশের আবার আমরা সাম্রাজ্য বিস্তারটা দেখতে পাচ্ছি। তার এই পাল বংশটা কি আলাদা? হ্যাঁ, এই পাল প্রতিহার, এইটাই তো পাল, বাংলার যে পাল। হ্যালো। হ্যাঁ, বাংলার পাল, গুজরাটের প্রতিহার এবং মধ্যপ্রদেশের যে রাষ্ট্রকূট, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, এটাকেই, হ্যাঁ। এইটাই হচ্ছে সেই পাল। পাল বংশের মধ্যে গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল, এগুলো হচ্ছে পাল বংশের মধ্যে পড়ে। হুম? আবার এই পাল বংশের যে শাসকদের সঙ্গে চোলদের লড়াই হয়েছিল, সেখানেও গল্প আছে। পুরো জিনিসটা পড়াতে খুব ইন্টারেস্টিং লাগবে, কিন্তু কি জানো তো, পড়ার পরে না শুনতে খুব ভালো লাগবে, তারপরে যখন মনে রাখতে হবে না তখন খুব কষ্ট হবে। মানে আমার ক্ষেত্রে খুব সহজ কেন, কারণ আমার পড়িয়ে পড়িয়ে মুখস্থ স্যার হয়ে গেছে। বলো।
স্যার বলছি, এটা তো ধরুন ব্লু প্রিন্ট তৈরি করলেন, এটা শেয়ার করবেন তো মানে অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এই পরপর সিরিয়াল ওয়াইজই হচ্ছে, তাহলে আমরা হোমওয়ার্কটা একটু রেডি রাখতে পারবো হ্যাঁ, মানে তোমরা এভাবে করে রাখবে। এবার দেখো, আমি স্যারকে জিজ্ঞেস করেছি যে কতটা কোনখান থেকে পড়াতে হবে। স্যার আমাকে মধ্যযুগটা শুরু করতে বলেছে, মানে দিল্লি সুলতানি থেকে শুরু করতে বলেছে। কিন্তু আমি হঠাৎ করে শুরু করে দিলে তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। সেই কারণে আমার যতটা প্রথম দিন প্রয়োজনীয় ছিল রিক্যাপ দেওয়া, যে এইভাবে সাম্রাজ্য এক্সপ্যান্ড করছে, সেই কারণে আমি বলে দিলাম যে প্রাচীন ভারতের ইতিহাসে তোমাদের এগুলো হবে। এবার আমি মধ্য ভারতের ইতিহাস শুরু করব, তাহলে বুঝতে পারবে যে আমি কোন জায়গা থেকে পড়ানোটা শুরু করছি। ঠিক আছে? তাহলে তোমাদের একটা মনে হবে না যে আকাশ থেকে ধূমকেতু পড়ে গেল, সেরকম মনে হবে না। মনে হবে হ্যাঁ আচ্ছা এইটা হয়েছিল, এর পরের ঘটনা এটা। হুম, আচ্ছা। এবার আমি তাহলে ঘটনা জুড়ছি। ঠিক আছে, বলো বক্তব্য কিছু। স্যার বলো। বলছি, আপনি বললেন না যে হুম, কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা হয়। হুম, তো এখন যেমন দেখা যায় যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এরকম একটা পরস্পর পরপর চলে আসছে, হুম। কিন্তু তখন যখন কর্মের ভিত্তিতে হতো, তো ব্রাহ্মণের ছেলে যদি পুজো এবং পড়াশুনো যদি না করতে পারতো, তো তাকে মানে ব্রাহ্মণ ছাড়া আর কি মানে সে যদি ব্রাহ্মণের ক্ষত্রিয় ছেলে না শূদ্রতে। সে যেটা করতে পারবে সেটা, সে হয়তো যদি ব্যবসা বাণিজ্য করে সে তখন বৈশ্য সম্প্রদায় হবে। কিছু না করতে পারলে সে শূদ্র হবে। সে যে কর্ম করবে সেই অনুযায়ী তার কর্মের ভিত্তিতে হবে। ব্রাহ্মণের ছেলে সে পুজো আর্চা যদি করতে না পারে, পড়াশোনা যদি মন না থাকে, কিন্তু যুদ্ধ সে ভালো করতে পারে, সে তখন ক্ষত্রিয় হয়ে যাবে। তো ক্ষত্রিয়র ছেলে ক্ষত্রিয় হবে এরকম কোনো ব্যাপার নেই। যে যে কর্ম করবে সে সেই অনুযায়ী হবে। সাপোজ ধরো আজকে তুমি হয়তো তুমি হয়তো দেখো সরকারি চাকরি, তুমি হয়তো তুমি টিচার, তোমার বাবা হয়তো টিচার, স্কুল টিচার। কিন্তু তুমি কি করলে? তুমি টিচার না হয়ে তুমি ব্যবসা করলে। তাহলে কি তোমাকেও তাহলে স্যার বললে কি সম্মান করবে? নিশ্চয়ই করবে না। তোমাকে কি বলবে? ব্যবসায়ী বলবে। আবার ব্যবসায়ীদের ছেলে সে কি করলে? আবার পরীক্ষা দিয়ে WBCS অফিসার হয়ে গেল, তখন তাকে অফিসার বলবে। তাহলে ব্যাপারটা সেরকম, যে ব্রাহ্মণের ছেলে সে যদি ব্রাহ্মণ না করে, পুজো অর্চা না করে, সে যদি যোদ্ধা করে, সে তখন ক্ষত্রিয় হবে। ইটস আ কর্ম, যে কাজ তুমি করছো সেই কাজ অনুযায়ী তোমার পরিচয়। এবার বোঝা গেছে কি বললাম? মানে পদবী ওই ব্যাপারটা ছিল না তখন। না আচ্ছা, প্রশ্নটা যখন ভালো বললে, পদবী কবে থেকে শুরু হয়েছে বলতে পারবে? একজন মানুষের পদবী, টাইটেল কবে থেকে হয়েছে বলতে পারবে? আমি মনে হয় বলেছিলাম তোমাদের বলেছিলাম, না অন্য কোনো ব্যাচে বলেছিলাম? বলো তো, হর্ষবর্ধন টাইটেল কি ছিল? হর্ষবর্ধন কি পাল নাকি, না হর্ষবর্ধন সেন, না হর্ষবর্ধন এ? নিশ্চয়ই না। মনে রাখবে, কোনো এই যে মানে বাবরের টাইটেল কি বলো? পৃথ্বীরাজ বলবে হ্যাঁ পৃথ্বীরাজ স্যার চৌহান, চৌহান টাইটেল নয়, এগুলো বংশ অনুযায়ী হতো। এই যে টাইটেল, এই যে আজকের দিনে আমরা যে পদবী বলি, এই পদবী কিছুই ছিল না। পদবী ব্যাপার শুরু হয়েছিল কবে? 1830, 1830 সাল থেকে। কেন? 1830 সালের আগে কিন্তু কোনো পদবী ছিল না। বলবে স্যার এটা আবার কি কথা? এটাই আসল কথা। কারণ 1830 সালে প্রথমবার কি হয়েছিল, সেই সময় গভর্নর জেনারেল কে ছিল বলতে পারবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে গভর্নর জেনারেল 1830 বা 1829 কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিক পড়িয়েছিলাম। তাহলে বেন্টিকের হ্যাঁ। সময় কি হয়েছিল? প্রথমবার আইনের কোডিফিকেশন করা হয়, মানে আইনকে কোড করা হয়, যে কোন আইন কি হবে, আইনের কোডিফিকেশন। এবং সেখান থেকে প্রথমবার সেন্সাস হয়, যেটাকে সবচেয়ে বড় হয় কাস্ট সেন্সাস, যেটা নিয়ে এখন চিৎকার করা হচ্ছে। এইবারে সেন্সাসও কাস্ট সেন্সাস হওয়ার কথা আছে। কাস্ট সেন্সাস করা হয়েছিল, এবং এই কাস্ট সেন্সাস কে করিয়েছিলেন? বেন্টিকের সময় একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল লর্ড মেকলে। নাম শুনেছো? লর্ড মেকলে, লোয়ার ফিল্ট্রেশন ইনফিল্ট্রেশন যে থিওরি তত্ত্ব, চুইয়ে পড়া নীতি তত্ত্ব পড়েছি হ্যাঁ স্যার। একদম। তো মেকলে তিনি কি করলেন? তিনি দেখলেন যে আমাদের যে গুরুকুলের যে পড়াশোনা সেটা ভীষণ মানে মডিফাইড, খুব আধুনিক পড়াশোনা। ফলে একটা দেশকে যদি সাম্রাজ্য, তার উপরে যদি উপনিবেশ বিস্তার করতে চায় লং টার্মে, তাহলে সেই জায়গার মানুষকে মারলে হবে না। কি করতে হবে? সেই জায়গার মানুষকে প্যারালাইজ করে দিতে হবে। চিন্তা ভাবনা, তার শিক্ষাটাকে যতক্ষণ না তুমি নষ্ট করতে পারবে, যতই তুমি মানুষকে মারো সে কিন্তু কখনোই নষ্ট হবে না।
সেই কারণে লর্ড মেকলে তিনি কি করেন, শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করার জন্য এগিয়ে এলেন এবং ডিস্ট্রয় করার জন্য বিভিন্ন পলিসি তিনি গ্রহণ করলেন। তার মধ্যে একটা পলিসি ছিল কাস্ট সেন্সাসের মধ্যে, যে জনগণকে জাতির ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে ভেঙে দেওয়া। কিন্তু কাস্ট ব্যবস্থা তো ভীষণ কমপ্লিকেটেড ছিল। এই যে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে না, এর পুত্র এ হবে না। ফলে যখনই এটাকে কাস্ট সেন্সাস করতে গেল তখন সমস্যার সৃষ্টি হলো। কি করবে, কিছুই তো বুঝতে পারছে না, কারণ তাদের সিস্টেম আলাদা, আমাদের সিস্টেম আলাদা। সেই কারণে তারা মেকলে জিজ্ঞেস করলো কাকে, সেই সময়ের যারা ব্রাহ্মণরা ছিল, যেসব ব্রাহ্মণ এলিট ক্লাস ছিল, তাদেরকে বললো যে আপনারা হেল্প করুন, আপনারা তো পণ্ডিত ব্যক্তি, আপনারা এই সেন্সাসে সাহায্য করুন। তখন ব্রাহ্মণরা কি করলো, ব্রাহ্মণরা তালিকা বানিয়ে দিল। তালিকায় বলল যে একটা তালিকা বানিয়ে দিচ্ছি, যেমন আমাদের তোমাকে বললো যে কে কে নাম দিবে বলো, সবাই ধরো বলা হলো কে কে পরীক্ষায় এই কাজটা করতে প্রস্তুত বলো। তুমি 10 জন নাম তুললে, তাহলে 1 নম্বরে পাপিয়া, 2 নম্বরে আমার ধরো হচ্ছে রুমা, আমি লিখলাম প্রথমে পাপিয়া, তারপরে লিখলাম রুমা, তারপরে হচ্ছে গুলবাসা, তারপরে ধরো দীপ্তাশ্রী, তারপরে দেখো অহনা, আমি এরকম নাম লিখলাম। এবারে এই লিস্ট যখন প্রকাশ হয়ে গেল, তাহলে কি হলো, যে পাপিয়া উঁচু জাত, তারপরে আমাদের ওই যে আর দিয়ে কার নাম বললাম, রুমা, রুমা তার থেকে নিচু জাত, গুলবারা তার থেকে নিচু জাত, তারপরে দীপ্তাশ্রী তার চেয়ে নিচু জাত, আর এই যে অহনা সে সবচেয়ে নিচু জাত। তাহলে এরকম কি হলো, ব্যাপারটা তো এরকম কিছু ব্যাপার না, ব্যাপারটা একটা নাম্বারের সিকোয়েন্স অনুযায়ী লিস্ট হিসেবে সাজানো হয়েছে। তাহলে সেই সময় কি হলো, যে যা কর্ম করে সেই অনুযায়ী একটা তালিকা তৈরি হয়েছে, যে আমাদের এখানের মধ্যে কুমোর রয়েছে, তারপরে ধরো নাপিত রয়েছে, তারপরে ধরো হচ্ছে যারা হচ্ছে তোমার হচ্ছে ছুতোর রয়েছে, এইভাবে কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এবার এই লিস্ট যখন পাবলিশ করা হলো, তখন ব্রাহ্মণরা সেই অনুযায়ী লিস্ট সাজিয়ে দিল, তারা সেটা পাবলিশ করলো, এবং কি হয়ে গেল, যেহেতু কুমোর উপরে রয়েছে তাহলে কুমোর উঁচু জাত, তাহলে ব্রাহ্মণ উপরে রয়েছে ব্রাহ্মণ উঁচু জাত, কুমোর তার চেয়ে নিচে রয়েছে নিচু জাত, ছুতোর তার চেয়ে নিচু জাত, যে মেথর সে তার থেকে নিচু জাত। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা জাতটা হয়ে গেল শুধুমাত্র সেই সেন্সাসের যে তালিকার ভিত্তিতে। এবং এই তালিকায় সেই সময় কি হলো, মানুষকে তো মানে একটা টাইটেল দিতে হবে, কারণ ইংল্যান্ডের লোকেরা টাইটেলে অভ্যস্ত, কিন্তু আমাদের সে সময় কোনো টাইটেল ছিল না। রাম, সেই সময় রাম ছিল, রামের টাইটেল কি ছিল বলো, কিছুই ছিল না। তাহলে কোনো মানে টাইটেল ব্যাপারটাই ছিল না। তখন কি হলো, যে যে প্রফেশন থাকে সে প্রফেশন অনুযায়ী তাদেরকে টাইটেল দেওয়া হলো। কেউ স্লেভ যারা ছিল তাদেরকে বলা হলো, তার নামের একজনের নাম হতো রাম, সে একজন মানে স্লেভ ছিল, তাহলে তার নাম হয়ে গেল রামদাস। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসগুলোকে আস্তে আস্তে টাইটেল গুলো হলো। পরবর্তীকালে যারা মুখার্জি, মুখোপাধ্যায়, এবার সেগুলো কি হলো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে আস্তে আস্তে টাইটেল হিসেবে হলো। তাহলে ব্যাপারটা কোথা থেকে এলো বোঝা গেছে, আমাদের ভারতে কোনোদিন টাইটেলের ব্যাপারই ছিল না, সবসময় নাম হিসেবেই। কোনো এর রামের ছেলে, যেমন বলা হতো যে গৌতমী পুত্র সাতকর্ণী, সেরকম মায়ের নামে বা কোনো সময় তার বাবার নামে তার মানে পদবী বা বাবার নামে তার হতো, কিন্তু কোনো টাইটেল ছিল না। তাহলে এখান থেকেই হলো পদবী বা টাইটেলের গল্প। বোঝা গেল না গেল না? কাস্ট কোথা থেকে এলো বুঝতে পেরেছো, কাস্টের ব্যাপারটা কি করে এলো? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। তাহলে আর কোনো ব্যাপারই নেই, কেউ উঁচু জাত কেউ নিচু জাত কিছুই নয়, শুধু একটা তালিকা, যে তালিকা লোকে মিস ইন্টারপ্রেট করে নিল যে এই ব্যাপার এই ব্যাপার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে গুপ্ত মৌর্য এগুলো তো টাই মানে পদবী। হুম, তো গুপ্ত, আরে গুপ্ত বলতে কি তুমি ভাবছো সে গুপ্ত সাম্রাজ্যের লোক নাকি? তাহলে পাল বংশ, পাল যারা রয়েছে, পাল যাদের টাইটেল আছে তারা কি পাল শাসকদের রাজধানী না, মানে তাদের বংশধর নাকি, না সেন যারা রয়েছে সেন বংশের বংশধর? এগুলো কি ভাবছো, এগুলো সেই সময় ডাইনেস্টি ছিল। ঠিক আছে, ওর সঙ্গে টাইটেলের সম্পর্ক নেই। এবার কি, অনেকে যে যার নিজেকে তার বংশধর হিসেবে ডাকে। এগুলো কিভাবে হয়, এই যে টাইটেল গুলো কিভাবে হয়, টাইটেল গুলো বেসিক্যালি হয়, কেউ আমাকে বললো আমি তার বংশধর হিসেবে নিজেকে দাবি করলো, তাহলে সে যেহেতু বললো যে আমি সেন বংশের একজন বংশধর, সে বললো যে আমি আমার টাইটেল সেন উপাধি গ্রহণ করলাম, সেই সময় তো উপাধির ব্যাপার ছিল। এবার তার যে ছেলে হবে সে নিজেকে লক্ষণ সেন, সে নিজেকে বলবে বল্লাল সেন, তারপরে এরপরে হচ্ছে আরো যত সেন আছে শেষ আর হবে, সে সব হতে থাকবে। তাহলে তুমি কি ভাবছো এখান থেকে তাদের কি টাইটেল ছিল নাকি, বল্লাল সেন, লক্ষণ সেন, তুমি কি ভাবছো সেই নামে টাইটেল ছিল নাকি? আজকের দিনে সেন, পাল, সেগুলো সম্পর্ক, যেমন ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে ঠাকুর টাইটেলটা কোথা থেকে এলো জানো, না এটা জানো না, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর টাইটেল, টেগোর বা ঠাকুর টাইটেল জানো?
তাহলে বুঝতে পারবে যে এরকম ঠাকুর তাদের কোনো টাইটেলই ছিল না। ঠিক আছে? একটা জায়গায় তারা অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গার মানুষদেরকে প্রচুর উপকার করেছিল সেই সময়। আমার টাইটেলটা এই মুহূর্তে খেয়াল নেই, দেখতে হবে, আমার ভিডিও আছে ইউটিউবে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওখানে, তো শর্টস ভিডিও আছে, তার মধ্যে গেলে তোমরা দেখতে পাও ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কি আছে, দেখবে একটা ভিডিও, আমার এই মুহূর্তে খেয়াল নেই নামটা। তো সেখানকার মানুষদেরকে, হ্যাঁ, সেখানকার মানুষদেরকে হেল্প করেছিল, সেই কারণে সেই সব মানুষরা তাদেরকে ঠাকুর বা ঠাকুর বলে সম্বোধিত করতো। সেখান থেকে সেই উপাধি তারা নিজেদেরকে ঠাকুর বলে রিপ্রেজেন্ট করেছে, আলাদা করে কিছুই টাইটেল হয় না বাবা এগুলো। ঠিক আছে? এগুলো বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো এবার এবার আমরা আলোচনা করি মধ্যযুগের সূচনা, কি করে মধ্যযুগটাকে বলছি। তাহলে বাংলায় কি হলো? প্রথম অবস্থায় বললাম শশাঙ্ক। শশাঙ্কের পরে কি হলো? শশাঙ্ক যখন পরাজিত হয়, বাংলায় অরাজকতা সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা সেই সময় কি বলেছিলাম? মাৎসন্যায়। ঠিক আছে? একটু আমি বাংলা থেকেই আসি, কারণ সূচনা আমরা বাংলা থেকেই পাবো। তাহলে শশাঙ্ক যখন শাসক ছিল, তখন কি হলো? শশাঙ্ককে পরাজিত কে করলো? আমাদের হর্ষবর্ধন। ঠিক আছে? তাহলে হর্ষবর্ধন কি করলো? শশাঙ্ককে পরাজিত করার পরে বাংলায় কি হলো? ছোট ছোট সাম্রাজ্যে পরিণত হলো। এবং সেই সিচুয়েশনে কি হলো? সেই সিচুয়েশনটাকে বলা হতো মাৎসন্যায়। অর্থাৎ বলা হতো যে ছোট ছোট সাম্রাজ্য, বড় বড় যে সাম্রাজ্য, তারা ছোট ছোট সাম্রাজ্যকে দখল করা শুরু করলো। অর্থাৎ বাংলায় তখন একটা চরম অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেই সময় কি হলো? বাংলার লোকেরা মিলে ভোট করলো এবং ভোটের মাধ্যমে একজন রাজাকে নির্বাচিত করলো। সেই রাজার নাম হলো কি? গোপাল। ঠিক আছে? সে গোপাল হলো বাংলার প্রথম নির্বাচিত শাসক। নির্বাচিত রাজা বা শাসক হিসেবে গোপালকে বসানো হলো এবং এই গোপাল সূচনা করলো বাংলায় পাল বংশের সূচনা করলো। ঠিক আছে? পাল বংশের সূচনা হলো। এবার এই পাল বংশের পরে, গোপালের পরে তার সুযোগ্য পুত্র হলো ধর্মপাল। ঠিক আছে? তারপরে হলো দেবপাল। এইভাবে কি হলো? পরপর হলো, তারপরে হলো মহীপাল। এইভাবে সাম্রাজ্য এক্সপ্যান্ড করা শুরু করলো। এবং তারপরে পাল বংশ যখন দুর্বল হলো, তার জায়গায় এলো আমাদের সেন বংশ। ঠিক আছে? এর জায়গায় হলো সেন বংশ। তো সেন বংশের মধ্যে আমাদের বল্লাল সেন, প্রথমে হচ্ছে বল্লাল সেন, তারপরে লক্ষণ সেন, এবং শেষ রাজা ছিল লক্ষণ সেন। সেই লক্ষণ সেনের সময় বাংলায় আক্রমণ করলেন একজন তুর্কি আক্রমণকারী, তার নাম হচ্ছে বাখতিয়ার খিলজি। ঠিক আছে? বাখতিয়ার খিলজি আক্রমণ করলেন। বাখতিয়ার খিলজি আক্রমণ করলেন এবং বাখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করে বাংলা থেকে লক্ষণ সেনকে বিতাড়িত করে বাংলায় সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন। এবং এখান থেকে বাংলার মধ্যযুগের সূচনা, বাংলায় সুলতানি শাসন। এবার প্রশ্ন আসবে, এই বাখতিয়ার খিলজি কে ছিল? এই বাখতিয়ার খিলজি ছিলেন একজন তুর্কি শাসক, তার নাম ছিল আমাদের মোহাম্মদ ঘুরি। ঠিক আছে? মোহাম্মদ ঘুরি। তার স্লেভ, স্লেভ মানে যাকে বলে দাস বা স্লেভ, ছিলেন বাখতিয়ার খিলজি। তিনি বাংলায় বাংলা সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে কি আমরা বাংলা সুলতানি পড়বো? একদমই নয়। আমি বাংলার গল্পটা বললাম যাতে আমরা শশাঙ্ক থেকে গোপালের পাল বংশ, পাল থেকে সেন, সেন থেকে সুলতানিটা বুঝতে পারলাম। এবার আমরা অ্যাকচুয়ালি যেটা মানে ভারতের যে সূচনা শুরু করব, ভারতের যে মানে যাকে আমরা বলি হচ্ছে আহ উম, মধ্যযুগ সূচনা করব, ভারতের মধ্যযুগ, সেটার সূচনা আসবে একটা সময়, চলে যাবে অনেক পিছনে আমরা চলে যাব, সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দ। আচ্ছা, আজকে বেশি পড়াবো না, আজকে পুরো সিলেবাসটাই হজম একটু করতে একটু লাগবে। আজকে আমি এখানটা একটু গল্প বলে দেব, পরের দিন থেকে আমরা একদম ইসলামিক ইউনিভার্সিটি থেকে গল্প শুরু করব। তাহলে প্রথমে 712 খ্রিস্টাব্দ। 712 খ্রিস্টাব্দে কি হয়েছিল? এর আগে আমাদের হচ্ছে আরবে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছিল। ইসলামিক শাসন মানে সেখানে যে হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের সূচনা করেছিলেন, কোনো অসুবিধা নেই, ইসলাম ধর্মের সূচনা হয়েছিল। তো ইসলাম ধর্মের সূচনা হওয়ার পরে সেখানে কি হয়? বিভিন্ন যে শাসক, সেখান থেকে খালিফা বা ক্যালিফেটের সূচনা হয়। এটা খুব একটা তোমাদের আইডিয়া নেই, তো এটা আহ, যাই হোক, এটাকে একটু স্কিপ করাটাই ভালো, মানে এটা একটু পড়াতে গেলে এখন দরকার হবে না। তো যাই হোক, সেখান থেকে একজন আরবের রাজা ছিলেন, তার নাম ছিল আল হাজ্জাজ। ঠিক আছে? আরবের শাসক ছিলেন আল হাজ্জাজ। তিনি কি করেন?
প্রথমবার ভারত আক্রমণ করার জন্য তার একজন ইয়াং সেনাপতিকে পাঠান 712 খ্রিস্টাব্দে। তার নাম ছিল মোহাম্মদ বিন কাসেম। ঠিক আছে, আমি চাপ নিতে হবে না, আমি এর নোটস দিয়ে দেবো। ঠিক আছে, নোটসে আমি পড়াবো, একদম লেখা থাকবে যেরকম বাকি সাবজেক্টের নোটস হয় সেরকম এটারও আমি নোটস দেবো। তো চাপ নিতে হবে না, আমি প্রথম দিন বোঝানোর জন্য আজকে দিনে কোনো নোটস দিচ্ছি না, শুধু লিখিয়ে বলছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। এরপরে আমি পুরো নোটস হিসাবে বলে দেবো, তাহলে সবটা বুঝতে পারবে। তাহলে 712 খ্রিস্টাব্দে কি হলো, আল হাজাজ কি করলো, তার সেনাপতি নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেমকে পাঠালো কোথায়, পাঠালো আজকের দিনে ভারতের যে সিন্ধু প্রদেশ, সিন্ধু প্রদেশে পাঠালো আক্রমণ করার জন্য। এবার বললো হঠাৎ করে কি হলো, তার মাথা কি খারাপ হয়ে গেল আল হাজাজের, যে যা তুই আক্রমণ কর, সে বলবে না, ব্যাপারটা সেরকম নয়। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশে যে আক্রমণ করানো তার একটা বড় কারণ ছিল যে প্রাচীন যুগ থেকেই আরবের সঙ্গে ভারতের বাণিজ্য হয়ে আসছে। ভারতের যে ভারতের যে পোর্ট, মানে গুজরাট বলো বা রাজস্থান, গুজরাট বলো বা আমাদের হচ্ছে মহারাষ্ট্র বলো, যে পোর্ট বা বন্দর, তার সাথে আরবের সঙ্গে আমাদের ভারতের বাণিজ্য কিন্তু প্রথম থেকেই চলতো। ঠিক আছে, অর্থাৎ আরব থেকে জিনিসপত্র ভারতে আসতো, ভারত থেকে যেত, যেটা একদম সুপ্রাচীন যুগ, মানে সিন্ধু সভ্যতা থেকে। ভারতে যে লোথাল পোর্ট ছিল, সে লোথালের থেকেই এই সম্পর্ক কিন্তু চলে আসছে। তারপরে পরবর্তীকালে যে হর্ষবর্ধনের সময় বলো, সাতবাহন রাজাদের সময় বলো, মৌর্য সাম্রাজ্য বলো, সব সময় আরবের সঙ্গে ভারতের ট্রেড সব সময় কিন্তু চলে আসছে। এরকম না যে হঠাৎ করে শুরু হয়েছে, সেরকম না। এবার একটা সময় কি হয়েছিল, এই ট্রেড বা বাণিজ্য করার সময় এবার মাঝে রয়েছে সিন্ধু, আরব আর ভারতের ম্যাপ যদি দেখো মাঝখানে রয়েছে সিন্ধু, মানে আজকের দিনে পাকিস্তানের যে সিন্ধ প্রভিন্স রয়েছে সেখানে। এবার আরব থেকে যখন জাহাজ, ভারত থেকে যখন জাহাজ আরবে যেত বা আরব থেকে যখন ভারতে জাহাজ যেত, তখন মাঝ সমুদ্রে কি হতো, লুটপাট হয়ে যেত। অনেকে কি হতো, এই জাহাজে লুটপাট করতো। তো এর জন্য কি হতো, টাকা পয়সার প্রচুর ক্ষতি হতো। তো ক্ষতি হওয়ার জন্য আল হাজাজ তখন সিন্ধু প্রদেশের সেই সময়ের রাজা ছিল রাজা দাহির। ঠিক আছে, রাজার নাম ছিল রাজা দাহির। সে রাজা দাহিরকে বললেন যে এরকম আপনাদের ওখান থেকে যে আসছে, আমাদের এসব জিনিসপত্র লুটপাট হয়ে যাচ্ছে, আপনি ব্যাপারটা একটু দেখুন। ঠিক আছে, তো আল হাজ্জাজ তখন এটাকে বললো, দাহিরকে বললো যে আপনি দেখুন ব্যাপারটা। তখন দাহির বললো যে আমি কিছুই জানি না, আমার এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই যে ব্যাপার কি হচ্ছে না হচ্ছে। তখন আল হাজ্জাজ বললো যে ইন্ডিয়ার এত পাওয়ারফুল একটা জায়গা, তার রাজার কাছে কোনো খবর নেই, ব্যাপারটা কি। দিয়ে সে খবর নিয়ে দেখলো যে রাজা দাহির ভীষণ দুর্বল একজন শাসক, মানে তার সাম্রাজ্য এত পাওয়ারফুল বা শক্তিশালী না। তো আল হাজাজ বুঝলো যে ভারত তো সোনে কি চিড়িয়া, এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তখন তিনি মোহাম্মদ বিন কাসিমকে পাঠালেন যাতে সিন্ধু প্রদেশটা সে ক্যাপচার করে নেয় বা দখল করে নেয়। তো তখন মোহাম্মদ বিন কাসিম কি করলেন, সিন্ধু প্রদেশ অ্যাটাক করলেন এবং রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু প্রদেশটা দখল করে নিলেন। ঠিক আছে, এবং দখল করে নেওয়ার সাথে সাথে কি হলো, সিন্ধু প্রদেশে বা সিন্ধে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হলো। এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে রাজা দাহির কি করলেন, মানে মোহাম্মদ বিন কাসেম বা রাজা দাহির আরো ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করলেন, যাতে ভারতে আবার এন্টার করবে। কিন্তু ভারতের যে ম্যাপ রয়েছে, ভারতের ম্যাপের মধ্যে আজকের দিনে যদি ম্যাপ দেখি, ঢুকতে গেলে দুটো জায়গা সবসময় বেশি ডিফেন্ড করছে। স্থলপথে যদি ঢুকতে যাও, জলপথে ঢুকতে গেলে নিচে আমাদের গুজরাট আছে, কিন্তু সেই সব জায়গার শাসক আছে। এবং গুজরাট বলো আর আমাদের মহারাষ্ট্র বলো, এই যে পুরো জায়গায়, এই যে ভারতের এই পশ্চিম দিকের এই যে অঞ্চল, এইটাকে ডিফেন্ড করছে কারা, চালুক্য বংশের শাসকরা। ঠিক আছে, চালুক্যরা ভীমপা আমাদের পাবো, চালুক্যরা কি করছে, প্রোটেক্ট করছে। ফলে সিন্ধ রয়েছে আমাদের কোথায়, এই জায়গাটায় রয়েছে সিন্ধু প্রদেশ, সিন্ধ রয়েছে, বালুচিস্তান সিন্ধ রয়েছে। তাহলে এই জায়গায় ইসলামিক ইনভেশন হয়ে গেছে। এবার তারা যখন ভারতে ঢোকার চেষ্টা করছে, এখানে চালুক্যরা আটকাচ্ছে। উপরে কারা রয়েছে, রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব থেকে এই জায়গাটায় কারা আটকা করছে, রাজপুতরা এই জায়গায় ডিফেন্ড করছে, অর্থাৎ কাউকে ঢুকতে দিচ্ছে না। সেই কারণে 712 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত, অ্যাপ্রক্স 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত বহুবার তারা ভারতে ঢোকার জন্য, প্রায় 500 বছর তারা ভারতে এন্টার করার জন্য বহুবার আক্রমণ করেছে। কিন্তু এই চালুক্য রাজপুতদেরকে পরাজিত করে তারা ভারতে ঢুকতে পারে। বহুবার তারা আক্রমণ করেছে, কিন্তু সববারে তারা বিফল হয়ে ফিরে গেছে। ফলে ইসলামিক ইনভেশন বা ইসলামিক শাসন প্রায় 500 বছর সিন্ধুতেই উপস্থিত ছিল, অর্থাৎ সিন্ধু থেকে ভারতে আর এক্সপ্যান্ড করতে পারেনি।
এরপর একটা সময় আসে, সেটা হচ্ছে 1000 খ্রিস্টাব্দ। সে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে একজন শাসকের উদ্ভব হয়। তার নাম কি? তার নাম হচ্ছে সুলতান মাহমুদ। ঠিক আছে, সুলতান মাহমুদের উত্থান হয়। মাহমুদ কি কি ছিল? মাহমুদ হচ্ছে আফগানিস্তানের ঘুর প্রদেশের শাসক ছিল। ঠিক আছে, তো তিনি কি করেছিলেন? মূল আমাদের ছিলেন, তিনি কি করেছিলেন? তিনি এই 27 বছরের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু ব্যাপারটা কি, ঢুকতো, আক্রমণ করতো, যখনই গরমকাল পড়তো ভারতে আসতো, আক্রমণ করতো, লুটপাট করতো, চলে যেত। কিন্তু ভারতে বড়ভাবে যে সাম্রাজ্য বিস্তার করা সেটা কিন্তু তিনি করেন। ওই জন্য সুলতান মাহমুদ 1000 থেকে 1027 মধ্যে 17 বার ভারত আক্রমণ করেন, কিন্তু লুটপাট করে সে নিজের দেশ গজনি থেকে বিলং করতো। সুলতান মাহমুদ গজনির সুলতান ছিল। এগুলো নোটস পেয়ে যাবে পরের দিন, আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। গজনি থেকে, আর আমি নোটস হিসাবে আমি পাঠিয়েও দেবো স্যারকে, আমি নোটসটা পাঠিয়ে দেবো, এই যে জায়গাটা আছে মানে মিডিয়েভেল থেকে আমি নোটসটা পাঠিয়ে দেবো, ওখানে পেয়ে যাবে। তো তিনি গজনি থেকে ভারত আক্রমণ করেছেন 17 বার, এবং 17 বার আক্রমণ করার পরে তিনি তার নিজের দেশে, নিজের যে যেখান থেকে তিনি বিলং করতেন সেখানে তিনি ফিরে চলে গেছিলেন। ফলে সাম্রাজ্য বিস্তার হয়নি। কিন্তু এরপরে 1191, 1191 এবং 1192, এই দুটো সময় ছিল আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। কি হয়েছিল? 1191, 1191 এবং 1192-তে দুটো যুদ্ধ হয়। প্রথমটা হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ হয়। আর 1192-তে হয় দ্বিতীয় তরাইনের যুদ্ধ। এই দুটো যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দুটো যুদ্ধই হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরির নামটা একটু আগে বললাম, মনে পড়ছে? তাহলে এই মোহাম্মদ ঘুরিরই স্লেভ কে ছিল বা দাস কে ছিল? এই যে বাখতিয়ার খিলজি। একটু আগে যে নামটা বললাম, সেন বংশের পতন করিয়েছিল বাখতিয়ার খিলজি, সেই মোহাম্মদ ঘুরির স্লেভ ছিলেন বাখতিয়ার খিলজি। তাহলে বাখতিয়ার খিলজি কি করলেন? স্লেভ হিসেবে তিনি বাংলা নবাবিপত্তন করলেন। এই মোহাম্মদ ঘুরির আরেকজন স্লেভ ছিল কুতুবুদ্দিন আইবাক। কুতুবুদ্দিন আইবাক তিনি কি করলেন? তিনি দিল্লিতে নবাবির সুলতানির পত্তন করলেন, যেটাই আমরা দিল্লি সুলতানি বলে থাকি, যেটাই আমাদের পরের দিন সূচনা হবে। আর এই পৃথ্বীরাজ চৌহানকে তিনি প্রথম তরাইনের যুদ্ধের সময় পৃথ্বীরাজ চৌহান জিতে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়টায় মোহাম্মদ ঘুরি জিতে গেছিল। পৃথ্বীরাজ চৌহান পরাজিত হওয়ার পরে বলা হয় যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে প্রায় 17 বার যুদ্ধে পরাজিত করেছিলেন, কিন্তু সববারে তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এটা লেজেন্ডারি গল্প, সম্ভবত এরকম হয়নি। ঠিক আছে, তো যাই হোক, সেটা আলাদা কথা। রাজপুত একটু গ্লোরির ব্যাপার আছে, তো যাই হোক, ছেড়ে বাদ দাও। তো যুদ্ধ হয়েছিল, প্রথমবার পৃথ্বীরাজ চৌহান জিতলেও পরেরটাতে হেরে গিয়েছিল, এবং সেখান থেকে পৃথ্বীরাজ চৌহানকে ব্রুটালি খুব অত্যাচার করা, এবং মোহাম্মদ ঘুরি তিনি কি করেন? ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেন। এখান থেকেই ভারতে ইসলাম শাসনের প্রতিষ্ঠা হয়, এবং প্রতিষ্ঠা কে করলো? তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবাক। তাহলে এটাই আমাদের পরের দিন ক্লাসে শুরু হবে, যে কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে যে দিল্লি সুলতানির সূচনা হলো, এবং সেই দিল্লি সুলতানি কিভাবে ভারতের যে পলিটিক্স বা ডাইনামিক্স এর পরিবর্তন করলো, সেটাই হচ্ছে আমাদের পরের দিনের আলোচনার বিষয়বস্তু। তাহলে বোঝা গেল ব্যাপার আমাদের কি পড়াশোনা হবে? গল্পটা ভালো? এতদূর গল্প আমাদের ক্লিয়ার, না কোনো অসুবিধা আছে বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি ইন্টারেস্টিং লাগছে না বোরিং লাগছে? না ইতিহাস কি মনে হচ্ছে, খুব কঠিন না ভালো না লাগছে? ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং লাগছে, কঠিনও মনে রাখতে, কিন্তু ইন্টারেস্টিং লাগছে। মানে আগে যেরকম আগে পড়েছো, আগে তো অনেক সময় স্কুলে পড়েছো বা অনেক জায়গায় পড়েছো, এভাবে ইন্টারেস্টিং ভাবে পড়েছো না এমনি পড়েছো? কিরকম, না কিরকম লাগছে? আগে যেরকম এখন সেরকমই লাগছে, না একটু আলাদা লাগছে? স্যার আপনি যেভাবে বললেন মানে সিকোয়েন্স অনুযায়ী এবার ব্যাপারটা মানে মাথায় ঢুকেছে, নাহলে এলোমেলো এলোমেলো মানে ঘেটে যেত পুরো। কেটে যেতে বলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা পড়বে, ঠিক আছে। আর যদি কারো মনে হয় যে এই ক্লাসটা রেকর্ডিং দরকার আছে, আমাকে মেসেজ করবে, আমি এই ক্লাসটা রেকর্ডিংটা দিয়ে দেবো। ফলে যে কোনো সময় দেখে, আর শুধু এই ক্লাসটা তো আমি তোমাদের দিয়ে দেবো, এই ক্লাসটা তোমাদের যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে।
তো এটা রাখবে, এই ক্লাসটা রাখবে। কোনো সময় যদি মনে হয় ইতিহাসটা কিভাবে পড়তে হবে, তাহলে সেটা আমি তোমাদেরকে, এটা বারবার দেখলে বুঝতে পারবে যে এটাও রয়েছে। ওকে।